প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা কারিম। শুরু করতে যাচ্ছি সাগরময় ঘোষের লেখা সম্পাদকে বৈঠকে বইটির ৩য় পর্ব। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। বিকেলবেলা আমার দপ্তরে পূব দিকের খোলা জানলা দিয়ে দেখতে পাচ্ছি শেষ বর্ষণের আকাশ, মেঘের মেদুরম্বম। আর কিছুদিন পরেই বর্ষা বিদায় নেবে। শরৎ আকাশে দেখা দেবে হালকা মেঘের গুচ্ছ। পূজা সমাসন্ন। শহুরে লোকদের মনের আকাশে ছুটির বাঁশি বেজে উঠবে। শহরের একদল বাইরে বেরোবার জল্পনা কল্পনায় মুখর, সাজ সরঞ্জাম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর যারা থাকবে শহরে, তারা সার্বজনীন উৎসবের আয়োজনে চাঁদার খাতা নিয়ে পাড়ায় পাড়ায় হুড়োহুড়ি লাগাবে। পূজার বাজার নরনারীর ভিড়ে ঠাসাঠাসি। আর আমরা, যারা সংবৎসর পত্রিকার পাতা ভরাবার কাজ নিয়ে কাটাই, এ সময়টা তাদের কাছে রসকসহীন। মহালয়ার আগেই পূজা সংখ্যা বার করতে হবে, তাও যে সে আকারের নয়, এক একখানা পুরু টালি, ৪০-৫০ ফরমার একখানি পত্রিকা, তাবৎ স্বনামধন্য সাহিত্যিকদের গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধর এক বিরাট সমাবেশ। শারদীয় সাহিত্যের এই ভুরি ভোজনে পাঠকরা গরম গরম গল্প উপন্যাস পেয়ে ছুটির দিনগুলো আনন্দেই কাটান। কিন্তু এই আনন্দের আয়োজনের পশ্চাৎপটে যে ভিয়েন আছে, তার একটা বিরাট ইতিহাস। সেই ইতিহাস লেখক আর সম্পাদকের মধ্যে টানাপোড়েনের ইতিহাস। রঙ্গমঞ্চে আপনারা যখন অভিনয় দেখবার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছেন, তখন জানতে পারেন না গ্রিন রুমের আড়ালে প্রধান অভিনেতা তখনও অনুপস্থিত। মঞ্চ প্রয়োগকর্তা সজোরে কপালে করাঘাত আর ২ হাতে চুল ছেড়ছেন। শারদীয় সাহিত্যের আয়োজন করতে গিয়ে মঞ্চ প্রয়োগকর্তার মতো অবস্থা হয় পত্রিকা সম্পাদকদেরও। তারই ২টি কৌতুককর কাহিনী আপনাদের কাছে উপস্থিত করছি। সাহিত্যিকদের কাছ থেকে রচনা সংগ্রহের ৩ দফা পদ্ধতি আছে। প্রথমে আদালতের পরোয়ানার মতো পূজার ৩ মাস আগে প্রত্যেক সাহিত্যিকের দরবারে একটি লিখিত পরোয়ানা যায় এই মর্মে: সবিনয় নিবেদন, শারদীয় পত্রিকার উদ্যোগ আয়োজন শুরু হইয়াছে। এই কাজে আপনার সক্রিয় সহযোগিতা সর্বদাই আমরা পাইয়াছি। এবারও তাহা হইতে বঞ্চিত হইব না, ইহাই আমাদের বিশ্বাস। আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ, একটি রচনা পাঠাইয়া শারদীয়া সংখ্যার সমৃদ্ধি বর্ধনে সহায়তা করুন। আশা করি আগামী ৭ই আগস্টের মধ্যে আপনার রচনা আমাদের হস্তগত হইবে। আপনার সম্মতিসূচক পত্র পাইলে কৃতজ্ঞ হইব। ইতি। ডাকে চিঠি ছেড়ে দিয়ে উত্তরের অপেক্ষায় দিন ১০ কাটবে। কেউ কেউ উত্তর দিলেন, অধিকাংশই নীরব। ১০ দিন অপেক্ষার পর শুরু হবে সাহিত্যিকদের আস্তানা পরিক্রমার পালা। এক এক দিন এক একজনের বাড়ি সকালবেলা গিয়ে অনুরোধ, উপরোধ, তাগাদা, এমনকি মান অভিমানের পালাও হবে। একটা উদাহরণ দেই। বিখ্যাত কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর কথাই ধরুন। ভদ্রলোক লেখেন কম, তাই সম্পাদকের বাজারে তার লেখার চাহিদা সর্বাধিক। পূজার মাস ২ আগে থেকেই প্রতিদিন তার বাড়ির একতলার বৈঠকখানায় দেখবেন এক বিরাট দল বসে আছে। তারা সবাই খ্যাত অখ্যাত নানা পত্রিকার সম্পাদক। সকলের এক লক্ষ্য, প্রেমেন্দার একটা লেখা আদায় করা। মিষ্টভাষী প্রেমেন্দা কোনো সম্পাদককেই নিরাশ করেন না। কাপের পর কাপ চা খাওয়াচ্ছেন, গল্প করছেন। এমন বিষয় নেই যা নিয়ে তার বৈঠকে আলোচনা হচ্ছে না, এবং সরস আলাপে তো তার জুড়ি নেই। কিন্তু পত্রিকার সম্পাদকদের দিনের পর দিন আশা দিয়ে নিরাশ করতেও ওর মতো দ্বিতীয় কোনো সাহিত্যিক আজও আমি দেখিনি। প্রত্যেককেই উনি বলবেন, নিশ্চয়ই লেখা দেব, যদি মুড আসে তাহলে কবিতাই পাবেন, তা না হলে গল্প। এই কথা শোনার পর কোন সম্পাদক না উল্লসিত হবেন? কিন্তু প্রত্যেককেই শেষ পর্যন্ত নিরাশ হতে হয়। আর লেখা লিখতে না পারার এমন যুক্তি উপস্থিত করেন যে দ্বিতীয়বার অনুরোধ করতে সম্পাদকেরই লজ্জা করবে। একবার তো আমাকে প্রচণ্ড ধমক খেতে হয়েছিল। সে ঘটনা বলি। পাশের বাড়ির সঙ্গে প্রেমেন্দার জানলা নিয়ে মামলা চলছে, তুমুল মামলা।
পূব দিকের জানলাটির সামনে এক দেওয়াল তুলে দেওয়ায় এই গণ্ডগোল। এখন আদালতে প্রমাণ দিতে হবে জানলা আগে না দেওয়াল আগে। মামলার পরিণতি যখন একটা চরম নাটকীয় মুহূর্তে উঠেছে, অর্থাৎ কে জেতে কে হারে অবস্থা, যথারীতি লেখার তাগাদায় আমি সকালে প্রেমেন্দার বাড়ি হাজির। যাওয়া মাত্রই প্রেমেন্দা বলে উঠলেন, তুমি কত বছর ধরে আমার বাড়ি নিয়মিত আসছো? এ আবার কি প্রশ্ন! তবু মনে মনে হিসেব করে দেখলাম 12 বছর হয়ে গেল পত্রিকার সঙ্গে যুক্ত। তাই বললাম, তা 12 বছর ধরে পূজা সংখ্যায় লেখা আদায়ের জন্য আপনার বাড়ি নিত্য যাওয়া আসা করছে। ভেরি গুড। তাহলে বরাবর তুমি পূব দিকের জানলাটা লক্ষ্য করে এসেছো? এসেছি, তবে খোলা অবস্থায় দেখিনি কোনোদিন, সোৎসাহে প্রেমেন্দা বললেন। যাক, নিশ্চিন্ত হলাম। তোমাকে কিন্তু মামলায় সাক্ষী দিতে হবে। আদালতে গিয়ে শুধু বলতে হবে 12 বছর ধরে পূব দিকের জানলাটা ওইখানে ওই অবস্থায় তুমি দেখেছ। সাক্ষী দিতে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। মনে মনে জানি পূজা সংখ্যার লেখা পেতে এবার আর বেগ পেতে হবে না। তাই উৎসাহের সঙ্গে প্রেমেন্দাকে যেই না লেখার কথা বলা, আর যাবে কোথায়। চোখ পাকিয়ে প্রচণ্ড ধমক দিয়ে বললেন, লজ্জা করে না লেখা চাইতে? দেখছো মামলা মোকদ্দমায় ডুবে আছি, উকিল বাড়ি আর আদালত ঘর ছোটাছুটি করে মরছি, তার উপর আবার লেখা! যেন লেখা চাওয়াটা মস্ত অপরাধ। আরেকদিন সকালে শারদিয়ার লেখা আদায়ের আশায় ওর বাড়ি বসে আছি। আমার মতো আরও 4-5 জন আছে। এমন সময় বিখ্যাত একটা মাসিক পত্রিকার সম্পাদক এসেই প্রেমেন্দাকে বললেন, 6 বছর ধরে আপনি আমাকে লেখা দেবার প্রতিশ্রুতি দিয়ে নিরাশ করেছেন। এ বছর আর ছাড়ছি না, লেখা দিতেই হবে। উত্তরে প্রেমেন্দা বললেন, প্রত্যেক বছরই তোমাকে লেখা দেব বলে ভাবি, কিন্তু এবার বোধহয় ভাবতেও পারবো না। শারদিয়া পত্রিকার রসদ সংগ্রহের 2য় দফা পদ্ধতির উদাহরণ একজন সাহিত্যিককে নিয়েই দিলাম। এরকম ঘটনা অন্যান্যদের নিয়ে যে কত আছে তার বলে শেষ করা যাবে না। এরপর হচ্ছে 3য় বা চরম পদ্ধতি। ভোরবেলায় লেখকের বাড়ি গিয়ে অনশন ধর্মঘট করে পড়ে থাকা। কয়েক স্লিপ লেখা না নিয়ে নড়ছি না। কুড়ে লেখকদের কাছে এই পদ্ধতিতেই ফল পাওয়া যায়। একবার লেখায় বসাতে পারলেই হলো। 3য় পদ্ধতিতে অবশ্য লেখকদের গৃহিণীরা সম্পাদকের প্রধান সহায় হয়ে থাকেন। এ কথা কৃতজ্ঞতার সঙ্গে এখানে উল্লেখ না করলে অপরাধী হতে হবে। ভোর থেকে একটা লোক কুটুটি মুখে না তুলে হত্যে দিয়ে পড়ে আছে, তাতে যে গৃহস্থ বাড়ির অকল্যাণ। তাছাড়া কর্তাকে দিয়ে পূজার সময় লেখানো মানেই ইত্যাদি ইত্যাদি। কাজে সম্পাদকদের প্রতি সাহিত্যিকের গৃহিণীদের সহানুভূতি চিরকালই থাকে। প্রেমেন্দ্র মিত্রর কাহিনী তো শুনলেন, এবার শুনুন বাংলা সাহিত্যের আরেক দিকপাল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী, শারদিয়া সংখ্যার রচনা সংগ্রহ উপলক্ষে। শারদিয়া পত্রিকার জন্য লেখা চেয়ে 1ম দফা পদ্ধতির চিঠি ছাড়ার 7 দিন পরে তারাশঙ্করবাবুর চিঠি এসে হাজির। তিনি লিখেছেন, সাগরময়, শারদিয়া সংখ্যায় লেখা দেবার জন্য তোমার আমন্ত্রণ লিপি পেলাম। তোমাদের সঙ্গে দীর্ঘকাল দেখা সাক্ষাৎ নাই। আগামী বুধবার 9টার মধ্যে যদি আমার বাড়ি আসতে পারো তাহলে সাক্ষাতে কথা হবে। আমার এখান থেকে তুমি অফিসে চলে যেও। তোমার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, ইতি। চিঠি পেয়ে উত্তর জানিয়ে দিলাম বুধবারে যথাসময়ে আমি তার বাড়ি উপস্থিত হচ্ছি। আমি থাকি টালিগঞ্জে, আর তারাশঙ্করবাবু তখন থাকতেন টালা নয়, বাগবাজারে আনন্দ চ্যাটার্জি লেইনে, অমৃতবাজার পত্রিকার অফিসের সন্নিকটে। এখন সমস্যা, সকাল 9টার মধ্যে তার বাড়ি হাজির হতে হলে আমাকে বেরোতে হয় সকাল 8টায়। সুতরাং খেয়ে দিয়ে বেরোনোর প্রশ্নই ওঠে না। আমার গৃহিণীকে তারাশঙ্করবাবু চিঠিটা দেখিয়ে বললাম, তোমার কি মনে হয় না খেয়ে বেরোবো? গৃহিণী বললেন, খেয়ে দিয়ে বেরোনোর মতো কোনো যুক্তি তো চিঠিতে পাচ্ছি না। অত সকালে ভাত খেয়েই বা যাবে কি করে? আমি বললাম, কেন? এই যে লিখেছেন আমার এখান থেকেই তুমি অফিসে চলে যেও, এই কথাটার মধ্যে প্রচ্ছন্ন ইঙ্গিতটা ধরতে পারছো না?
অবাক হয়ে গৃহিণী বললেন, এর মধ্যে আবার ইঙ্গিত পেলে কোথায় তুমি? মেয়েরা গল্প উপন্যাসের একনিষ্ঠ পাঠিকা হতে পারেন, কিন্তু তাঁরা যে আভাস ইঙ্গিত বোঝেন না বা বুঝতে চান না, এ ধারণা আমার অনেক কালের এবং তা বদ্ধমূল। তাই গৃহিণীকে রবীন্দ্রনাথের ভাষায় ঠাট্টা করে বললাম, স্ত্রী বুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে? ইংরেজিতে একটা কথা আছে, টু রিড বিটুইন দ্য লাইন্স। সেভাবে যদি পড়তে জানতে, তাহলে তোমার চোখে ও দুটি লাইনের মাঝে 4টি ডাল ভাত খেয়ে কথাটা জল জল করে ফুটে উঠত। গৃহিণী আর কথা বাড়ালেন না। ইঙ্গিত করলে তিনি নীরব থাকায় পছন্দ করেন। বুধবার সকালে তাড়াহুড়ো করে স্নান সেরে বেরোতে যাচ্ছি। গৃহিণী 1 থালা লুচি আর বেগুন ভাজা এনে বললেন, পেট ভরেই খেয়ে যাও, সাহিত্যিকদের কথায় আমার বেশি ভরসা নেই। স্ত্রী বুদ্ধি সম্বন্ধে আর একবার নিঃসন্দেহ হয়ে গোটা 2 লুচি মুখে পড়ে রওনা হলাম বাগবাজার অভিমুখে। আনন্দ চ্যাটার্জি লেইনে তারাশঙ্কর বাবুর বাড়িতে যখন উপস্থিত হয়েছে, তখন প্রায় 9টা বাজে। কড়া নাড়তে দরজা খুলে দাঁড়ালেন স্বয়ং তারাশঙ্কর বাবু। অনাবৃত দেহে শ্বেতশুভ্র উপবীত যেন ঘনকৃষ্ণ মেঘের গায়ে বিদ্যুলতা। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন, তোমার জন্যেই অপেক্ষা করছি, এসো এসো, বসো। আমাকে চেয়ারে বসিয়ে ভিতরের ঘরের দরজার কাছে গিয়ে চেঁচিয়ে বললেন, সনদ, শিগগির প্লেট নিয়ে আয়, সাগর এসেছে। তাহলে ডাল ভাত নয়, জলযোগের ভুরি আয়োজনই হয়েছে অনুমান করলাম। কিন্তু বসতে না বসতেই খেতে হবে। পূজা সংখ্যার লেখা সম্পর্কে কোনো কথাই হলো না, অথচ আসা মাত্রই খাওয়া। আর এই খাওয়ানোর উপলক্ষটাই বা কি? প্লেটের বন্দোবস্ত যখন, তখন উপলক্ষ একটা কিছু তো আছেই। সেক্ষেত্রে অন্যান্য আমন্ত্রিতরাই বা কোথায়? তারা কি আগেই খাওয়া দাওয়া সেরে চলে গেল? গৃহিণীর উপর রাগ হতে লাগলো। এসে যদি খেতে বসতে হবে, তাহলে বাড়ি থেকে বেরোবার সময় লুচি বা গিলতে গেলাম কেন? 7-17 প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। তারাশঙ্কর বাবু তখনও দরজার কাছে দাঁড়িয়ে পরিত্রাহী চেঁচিয়ে বলছেন, সনদ, দেরি করছিস কেন? প্লেটটা তাড়াতাড়ি নিয়ে আয়, কতক্ষণ সাগরকে বসিয়ে রাখবো? খুবই অস্বস্তি বোধ করতে লাগলাম আমাকে খাওয়াবার জন্য ওর ব্যস্ততা দেখে। মৃদুস্বরে বললাম, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আসুন, গল্প গুজব করি, ওটা পরেই হবে, আমার তো তেমন কিছু তাড়া নেই। আরও ব্যস্ত হয়ে উনি বলে উঠলেন, না না, সে কি করে হয়? যে জন্যে তোমাকে ডেকে পাঠালাম, আগে সেটা সেরে নাও, পরে গল্প করা যাবে। কথা শেষ হতে না হতেই তারাশঙ্কর বাবুর জ্যেষ্ঠ পুত্র সৌম্যদর্শন সনত হন্তদন্ত হয়ে ঘরে এসে উপস্থিত। হাতে বৃহৎ আকারের একটা কালো খাম। খাম দেখে তো আমি উল্লসিত, হাতে যেন স্বর্গ পেয়ে গেছি। পূজা সংখ্যার গল্প তাহলে লেখা হয়ে গেছে? মধুর বিস্ময়ে আমার 2 বিস্ফারিত চোখ খামের অভ্যন্তরে গল্পের পাণ্ডুলিপি দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুত্রের হাত থেকে খামটা নিয়েই তারাশঙ্করবাবু চলে গেলেন পূব দিকের খোলা জানলাটার কাছে। আমাকে বললেন, জানলার কাছে সরে এসো, আলো না হলে দেখতে অসুবিধা হবে। ওর পাশে গিয়ে দাঁড়াতেই তারাশঙ্করবাবু খামের ভিতর হাত ঢুকিয়ে ফস করে টেনে বার করলেন একটা প্লেট। সেই বিখ্যাত প্লেট, যার গল্প বহুবার আমাকে অনেক বৈঠকে বলতে হয়েছে, তা আপনাদের আজ শোনাতে বসেছি। খামের ভিতর থেকে একটা এক্স-রে প্লেট বার করে তারাশঙ্করবাবু সেটা চোখের উপর সূর্যকে আড়াল করে মেলে ধরলেন। একটা শীর্ণকায় মানুষের নাড়ি ভুঁড়ি সমেত জট পাকানো জঠরের ছবি চোখের উপর ভেসে উঠল। মানচিত্রের উপর ছড়ি বুলিয়ে মাস্টারমশাই যেমন ভূগোল পড়ান, প্রায় তেমনিভাবেই তারাশঙ্করবাবু আঙুল বুলিয়ে আমাকে উদরের ভূগোল শেখাতে লাগলেন। গলার কাছে আঙুল ধরে বলে চললেন, কণ্ঠনালী দেখতে পাচ্ছ? এই হচ্ছে কণ্ঠনালী। আমরা যখন আহার করি, তখন তা এই কণ্ঠনালী দিয়ে পাকস্থলিতে এইভাবে ঘুরে আসছে।
ছবির একেবারে তলায় ওটা হচ্ছে পায়ু। পাকস্থলী থেকে খাদ্যবস্তু এখান দিয়ে নিঃসারিত হয়। স্বাভাবিক লোকের পাকস্থলী থেকে পায়ুদ্বারে খাদ্যবস্তু এসে পৌঁছতে লাগে 6 ঘন্টা, আমার লাগছে 4 ঘন্টা। নিজের চোখেই তো দেখলে আমার শরীরের অবস্থা। এক্স-রে করিয়েছি, চিকিৎসাও চলছে। এখন ডাক্তারের কথাতেই দিন 7 মধ্যে চেঞ্জে যাচ্ছি দার্জিলিংয়ে। এই অবস্থায় পূজা সংখ্যা এবার তো লিখতে পারবো না ভাই। এমনি বললে তো আর বিশ্বাস করতে না, ভাবতে আমি ফাঁকি দিচ্ছি, তাই ডেকে পাঠিয়েছিলাম। জট পাকানো নাড়ি ভুড়ির ছবি দেখে আমার নাড়ি ভুড়ি উল্টোবার অবস্থা। অফিসের জরুরি কাজের অছিলায় তখন বেরোবার জন্যে ব্যস্ত হয়ে বিদায় চাইলাম। বিস্মিত হয়ে তারাশঙ্করবাবু বললেন, এর মধ্যে উঠবে কি, 1 কাপ চা অন্তত খাও। আমি প্রবল আপত্তি জানিয়ে বললাম, না, চা আর এখন খেতে পারবো না, একটু আগেই বাড়ি থেকে পেট ভরে খেয়ে দিয়ে বেরিয়েছি। বাগবাজারের মোড়ে লড়ইয়ের চপের দোকানের সামনে এসে ঢুকবো কি ঢুকবো না ভাবছি। চোখের উপর ভেসে উঠল সেই এক্সট্রা প্লেট, আর কালক্ষেপ না করে বাসেই চেপে বসলাম। আপনাদের কাছে কবুল করতে লজ্জা নেই, স্ত্রী বুদ্ধির সম্বন্ধে আমার সেই বহুকালের ধারণাটা সেদিনের ঘটনার পর বাধ্য হয়ে বদলাতে হয়েছে। শনিবারের আড্ডায় কথা উঠল সাহিত্যিকদের খাওয়া নিয়ে। কোন সাহিত্যিক কীরকম খেতে পারেন তারই আলোচনা প্রসঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা উঠতেই সবাই এক বাক্যে স্বীকার করলেন, হ্যাঁ, খেতে পারতেন বটে বিভূতিবাবু। বিভূতিবাবুর খাওয়া সম্পর্কে যার যা অভিজ্ঞতা একে একে বলে চলেছেন। একজন বললেন, মেদিনীপুরে একবার এক সাহিত্য সভায় বিভূতিবাবু গিয়েছিলেন সভাপতি হয়ে। 4-5 জন সাহিত্যিক কলকাতা থেকে গিয়েছিলেন, আমিও ছিলাম দলে। শনি রবি 2 দিন থেকে সোমবার সকালে আমাদের ফেরবার কথা। খড়গপুর স্টেশনে নেমে সেখান থেকে মোটর গাড়িতে আমরা যাব মেদিনীপুর। দুপুরে যথাসময়ে ট্রেন খড়গপুর পৌঁছতেই কয়েকজন ভদ্রলোক আমাদের অভ্যর্থনা করতে এগিয়ে এলেন। বিভূতিদা আমাদের দলপতি, তাকে এগিয়ে দিয়ে আমরা পিছন পিছন চলেছি। আচ্ছা, আপনারাই বলুন, উদ্যোক্তাদের সঙ্গে তিনি কোন বিষয় নিয়ে কথা বলতে বলতে হাঁটছিলেন? আমি বললাম, কেন, সভা সম্পর্কে নিশ্চয়ই, কখন সভা, কি বিষয়ে বলতে হবে ইত্যাদি। হলো না। তার প্রথম প্রশ্নই ছিল, দুপুরে আহারের বন্দোবস্ত কোথায় হলো, কি কি রান্না হয়েছে? প্রশ্নের উত্তরে জানলাম, দুপুরে খড়গপুরে স্টেশনের রিফ্রেশমেন্ট রুমে খাওয়া দাওয়া সেরে আমাদের মেদিনীপুরের এক উকিলের বাড়ি অতিথি হতে হবে। কিছুক্ষণ বিশ্রামের পর বেলা 5টায় সভাস্থলে যাত্রা। রিফ্রেশমেন্ট রুমে খেতে খেতে খাওয়ার গল্পই চলছে। বক্তা বিভূতিবাবু একাই। মেদিনীপুরের খাওয়ার বৈশিষ্ট্য কি তার এক লম্বা ফিরিস্তি দিয়ে বিভূতিবাবু উদ্যোক্তাদের বললেন, মেদিনীপুরের কাঁকড়ার ঝোল শুনেছি খেতে খুব ভালো, তা কাল তো রবিবার, কাল দুপুরে কাঁকড়ার ঝোল খাওয়াতে পারেন? উদ্যোক্তারা এহেন ফরমাইশের জন্যে প্রস্তুত ছিলেন না, কিন্তু তারাও পেছপা হবার লোক না। বললেন, আগে খবর পেলে লোক লাগিয়ে ভালো জাতের কাঁকড়া সংগ্রহ করে রাখতাম, তবু যে করেই হোক কাল আপনাদের কাঁকড়ার ঝোল খাওয়াবই। রাত্রে আহারাদির পর একটা হল ঘরে আমরা সবাই শুয়েছি। সবে তন্দ্রা এসেছে, এমন সময় ঘরের এক কোণ থেকে খড়খড় আওয়াজ উঠল। আমি পাশে ভদ্রলোককে ডেকে বললাম, ও মশাই, শুনছেন? ইঁদুরের উৎপাত বলে মনে হচ্ছে। আমাদের মিটিংকা কাপড়া অর্থাৎ সিল্কের পাঞ্জাবি কেটে তছনছ করে দেবে না তো? বিভূতিদা অন্য দিক থেকে পাশ ফিরতে ফিরতে বললেন, তোরা বড্ড বকর বকর করিস, ঘুমোতে দে। কাল আবার ভোরে উঠে 3-3টে সাহেব ম্যাজিস্ট্রেটের কবর দেখতে যেতে হবে না, যাদের বিপ্লবীরা খুন করেছিল। কিন্তু জামা কাপড়গুলো সুটকেসে ভরে রাখলে হতো না, ইঁদুরের যেরকম আওয়াজ পাচ্ছি। বিভূতিদা একটু রাগত স্বরেই বললেন, দেখ, তোরা শহরে থেকে থেকে অমানুষ হয়ে গেছিস,
ওটা ইঁদুরের আওয়াজ নয়, কাঁকড়ার। কাঁকড়া? একসঙ্গে হুড়মুড় করে বিছানায় উঠে বসে সবাই বলল। বিছে নয় তো। বালিশের তলা থেকে টর্চ লাইট বার করতে করতে বিভূতিদা বললেন, শহরে থেকে থেকে তোদের আর বুদ্ধি শুদ্ধি হলো না। কাঁকড়া বিছের আবার ওরকম খড়খড় আওয়াজ হয় নাকি? ওটা কাঁকড়ার ঝোলের কাঁকড়া। ওই যে, ওই দেখ। বিভূতিদা টর্চের আলো ফেললেন ঘরের কোণে রাখা একটা ছালার বস্তার উপর। আলো পড়াতে বস্তার ভিতরে জীবগুলি আরো আওয়াজ করে নড়তে লাগল। বিভূতিদা বাতি নিভিয়ে বললেন, দেখলি তো, এখন শুয়ে পড়। একজন জিজ্ঞেস করলে, এক বস্তা কাঁকড়া কেন বিভূতিদা? তাছাড়া আমাদের শোবার ঘরেই বা এনে রাখলে কেন? বিভূতিদা ঘুমজড়িত কণ্ঠে বললেন, সারা রাত ধরে আমাদের জানান দিতে যে আমাদের জন্যে কাঁকড়া সংগ্রহ হয়েছে। আর এক বস্তা কেন জিজ্ঞেস করছিস? কাল দুপুরে অর্ধেক রান্না হবে, আর বাকি অর্ধেক পরশু ভোরে ফেরবার সময় ট্রেনে তুলে দেবে। কাঁকড়ার ঝোল খেতে চেয়েছিলুম কিনা। পরদিন দুপুরে খেতে বসে খাওয়া কাকে বলে বিভূতিবাবু তা দেখিয়ে দিলেন। শুধু দেখানো নয়, দেখিয়ে তাক লাগিয়ে দিলেন। নানা রকম ভাজাভুজির পর যখন জামবাটির এক বাটি করে কাঁকড়ার ঝোল দিয়ে গেল, শুধু তাকিয়ে দেখলাম বিভূতিদার চোখ মুখের উল্লসিত ভাব। অন্য সব তরি তরকারি সরিয়ে রেখে কাঁকড়ার ঝোলের বাটিটা টেনে নিয়ে তার উপর হুমড়ি খেয়ে পড়লেন তিনি। বাটিটা নিঃশেষ করে হুঁশ হলো আমাদের দিকে তাকাবার। আমাদের বাটির ঝোল যেমনকে তেমনই ছিল। দেখে বিভূতিদা বিদ্রূপের সুরে বললেন, শহরে থেকে থেকে তোরা ভালো জিনিস আর ভালো রান্নার কদর বুঝলি না। রেস্টুরেন্টে বসে কতগুলো ফাউল কাটলেট, মাটন কাটলেট, ব্রেস্ট কাটলেট, কবিরাজি কাটলেট খেয়ে খেয়ে তোদের রসনার বিকৃতি ঘটেছে। আরে ওগুলো তো সব ভেজাল, বিষ। ততক্ষণে উকিল গিন্নি বিভূতিদার নিঃশেষিত বাটিতে আবার কাঁকড়ার ঝোল ভরে দিলেন। বিভূতিদার দিকে থেকে কোনো আপত্তির লক্ষণই দেখা গেল না। আমরা আমাদের খাওয়া শেষ করে হাত গুটিয়ে বসে আছি। বিভূতিদার খাওয়া শেষ না হলে আসন ছেড়ে উঠতে পারছি না, এবং বেশ বুঝতে পারছি আরও আধ ঘন্টার আগে ওঠা সম্ভব হবে না। বিভূতিদা বাটি থেকে একটি একটি করে কাঁকড়া তুলছেন। তার দাঁড়াটা ভেঙে নিয়ে প্রথমে বেশ খানিকক্ষণ চুষি কাঠির মতন চুষে দাঁত দিয়ে কুটুস করে কামড়ে দাঁড়াটা ভেঙে নিয়ে তার ভিতরের মাংস কুড়ে কুড়ে খেতে লাগলেন। কি পরিষ্কার পরিপাটি খাওয়া! রসিয়ে খাওয়াও যে একটা আর্ট, তা বুঝলাম সেদিন বিভূতিদার খাওয়া দেখে। দ্বিতীয় বাটি শেষ করার পর গৃহকর্ত্রী যখন তৃতীয়বার কাঁকড়ার ঝোলে বাটি ভর্তি করবার জন্যে এগিয়ে এলেন, বিভূতিদা তখন একটা কাঁকড়ার আস্ত খোল মুখে পড়ে চিবোতে চিবোতে মৃদু স্বরে বললেন, আমায় আর কেন? অগত্যা আবার বাটি ভর্তি হল। বিভূতিদা নিশ্চিন্ত মনে কাঁকড়া চিবোতে ব্যস্ত হয়ে পড়লেন। বাধ্য হয়ে আমরা তখন উঠবার অনুমতি চাইলাম। ততক্ষণে কাঁকড়ার ঝোল আমাদের হাতের চেটো আর আঙুলে শুকিয়ে আঠার মতো এঁটে গেছে। বিভূতিদা একটু সলজ্জ হেসে অনুমতি দিলেন। বললেন, তোরা ওঠ, আমার একটু দেরিই হবে। ভালো জিনিস রেখে চেখে না খেলে আমি তৃপ্তি পাইনি। এই পর্যন্ত বলেই সেদিনের আড্ডার গাল্পিক বন্ধুটি থামলেন। শুধু বললেন, পরের ঘটনা আর নাই বা বললাম, অনুমান করে নিন। অনুমান আমরা সবাই ঠিকই করে নিলাম। তবু প্রশ্ন উঠল, আধ বস্তা না হয় রান্না হয়েছিল, বাকি আধ বস্তা কাঁকড়া কি সত্যি সত্যি ট্রেনে তুলে দিয়েছিল? বন্ধুটি বললেন, তা বলতে পারবো না মশাই। আমরা তো পরদিন ভোরের গাড়িতে কলকাতা চলে এলাম। ডাক্তারের নির্দেশে বিভূতিদা থেকে গেলেন। বাকি অর্থের কাঁকড়ার খবর বলতে পারবো না। আড্ডার আরেক কোণ থেকে একজন প্রশ্ন করলেন, আচ্ছা, এই ঘটনার পরে বিভূতিদার সঙ্গে আপনার দেখা হয়েছিল কি? হয়েছিল, মাস 2 পরে কলেজ স্ট্রিটে। মেদিনীপুরের প্রসঙ্গ নিজ থেকে তুলে বললেন, 3 দিন বিছানা থেকে উঠতে পারিনি। অবশ্য ওদের দোষ নেই,
অসময়ে পুকুরের জাত কাঁকড়া জোগাড় করতে না পেরে ধান খেতে কাঁকড়া ধরে এনেছিল। তাছাড়া রান্নাটা বড়ই উপাদেয় হয়েছিল রে, এই তাই লোভে পড়ে মাত্রাতিরিক্ত খেয়ে ফেলেছিলাম। বিভূতি তাকে নিয়েই আমাদের সেদিনকার বৈঠক সরগরম। মেদিনীপুরের কাহিনী শেষ হতেই কে একজন বলে উঠল, বিভূতিদার মেয়ে দেখে বেড়ানোর গল্পটা শুনেছেন? গল্প পেলেই বৈঠক যেন টগবগিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ফরমাস, চা চাই। এর আগে 3 রাউন্ড চা হয়ে গেছে, তবুও তৃপ্তি নেই। আমার ঘরের বেয়ারা অমর এক কোনায় তার ছোট টেবিলটায় বসে কতকগুলি চিঠি ফাইল করতে ব্যস্ত। দেখতে ছেলে মানুষ, বুদ্ধিতে শেয়ানা। কাজের ভান করে কান দুটো সর্বদা খাড়া রাখে বৈঠকের গল্পের উপর। চায়ের কথা বলতেই অমর বললে, 1/2 মাইল দূরে চায়ের দোকান, যেতে আসতে 1/2 ঘন্টা কাবার। তার চেয়ে আমাকে একটা হিটার কিনে দিন আর কয়েকটা পেয়ালা পিরিচ। আমি ঘরে বসে আপনাদের গরম চা করে খাওয়াবো। খরচ খাতায় লেখা থাকবে, মাস কাবারে যার ভাগে যা পড়ে হিসেব করে দিয়ে দেবেন। প্রস্তাবটা সবার ভালোই লাগলো। সবাই এক বাক্যে রাজি। আমি দেখছি ছোকরা ফন্দিটা এঁটেছে ভালো। ব্যবসাকে ব্যবসা, মনিবেরও পয়সা বাঁচানো হলো। তার চেয়ে বড় কারণ, চায়ের জন্য বলতে গিয়ে গল্প থেকে বাদ পড়ে যাওয়া, সেটি আর হচ্ছে না। অগত্যা চা না আসা পর্যন্ত বিভূতিদাকে আর বৈঠকে আনা গেল না। চতুর্থ কিস্তির চায়ের কাপে চুমুক মেরে বৈঠকে সে বন্ধুটি বললেন, বিভূতিদা ঠিক করলেন তার ছোট ভাইয়ের জন্যে একটি পাত্রীর সন্ধান করবেন। বাংলাদেশের প্রত্যেক জেলার শহরে গ্রামে পরিচিত ব্যক্তির কাছে চিঠি চলে গেল। শর্ত শুধু এই, পাত্রীর স্বহস্তে রন্ধন, এবং যে দেশের পাত্রী সে দেশের রান্নার বৈশিষ্ট্যটুকু দেখানোই নির্বাচন পরীক্ষার একমাত্র মাপকাঠি। বিভূতিদার ধারণা, ভালো রাঁধুনি না হলে ভালো গৃহিণী হওয়া যায় না। দিনক্ষণ দেখে বিভূতিদা এক জেলা থেকে আরেক জেলার গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে লাগলেন পাত্রী সন্ধানে। বিভূতিদা ভালো করেই জানতেন যে পাত্রী সুরাধুনী হোক চাই না হোক, পাত্রীর মা, দিদিমা, ঠাকুরমারা তাদের পাত্রীকে পার করবার জন্য রাঁধুনি জীবনের অভিজ্ঞতার যাবতীয় এলেম দিয়ে শুক্তো, চচ্চড়ি, ঘণ্ট ইত্যাদি রান্না করে পাত্রীর নামেই চালাবেন। প্রায় মাস 2 কাল সারা বাংলাদেশ ঘুরে প্রচুর অভিজ্ঞতা নিয়ে বিভূতিদা ফিরলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, সেই বছরে পুজোর সময়ে বিভিন্ন শারদীয়া সংখ্যায় কয়েকটি গল্প বেরিয়েছিল এই পাত্রী দেখা নিয়ে। আর কি অসাধারণ সে গল্প! বাঙালি মায়ের অন্তরের বেদনার কি সহজ সরল প্রকাশ। এইটুকু বলেই বৈঠকি বন্ধুটি সিগারেট ধরালেন। সকলেরই মন ভরাক্রান্ত। সংসারে এক একজন মানুষ থাকে যাতে বাইরের চালচলন দেখে হাসি পায় বটে, কিন্তু তাদের ভিতরে লুকিয়ে থাকে শিশুর মতো সরল ও আপন ভোলা একটি মানুষ, যার সংবেদনশীল হৃদয় সংসারের শোক, তাপ, জ্বালা, যন্ত্রণার ঊর্ধ্বে থেকে গভীর প্রশান্তির মধ্যে বিরাজ করে। এমন একটি খাঁটি জীবনশিল্পী আজ আমাদের মধ্যে নেই। সেই দুঃখেই মন ভরাক্রান্ত। কিন্তু বৈঠকে সেই কৃষতনু সাহিত্যিক ব্যঙ্গাত্মক মন্তব্যে গুমট আবহাওয়াকে তরল করতে যার জুড়ি মেলে না, তিনি বলে উঠলেন, আসল কথা কি জানেন, বিভূতিবাবু সত্যিই খেতে ভালোবাসতেন। ওর প্রধান লক্ষ্য ছিল খেয়ে দেখা, মেয়ে দেখা ছিল উপলক্ষ। আমাদের বৈঠকের এক অরসিক বন্ধু বললেন, আজ যদি বিভূতিবাবু বেঁচে থাকতেন এবং গল্প উপন্যাস না লিখে একখানা প্রমাণ সাইজের গবেষণামূলক বই লিখে তার নাম দিতেন বাংলার রান্না ও রাঁধুনি বা পশ্চিমবঙ্গ রন্ধন সংস্কৃতি, তাহলে আকাদেমি না পেলেও রবীন্দ্র পুরস্কারটা মারে কে?